শেয়ার ক্যাপিটালের যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টার থেকে এমসিকিউ শুরু করেছিলাম, অ্যাডভান্স অ্যাকাউন্টেন্সি, যেটা আমাদের সিলেবাসের যে 8 নম্বর চ্যাপ্টার, সিলেবাসের যে এটা হচ্ছে 5 নম্বর চ্যাপ্টার। ঠিক আছে, 5 নম্বর চ্যাপ্টারটা আমি কালকে শুরু করেছিলাম এমসিকিউ। তো আজকে সেটা অনেকটাই হয়েছিল, ফার্স্ট এটা হয়ে গেছিল। তো আজকে সেটাকে আর শেষ করে দেবো, আরো 85টা আমার এমসিকিউ আছে, সেগুলো আমি এখন করাবো, তারপর অনেক একটা এরিথমেটিক করাবো। ওকে, নাও, কালকে আমি 15 পর্যন্ত করেছিলাম। দ্য বুকস অফ অ্যাকাউন্টস মাস্ট বি প্রিজার্ভ ফর দ্য পিরিয়ড অফ কত ইয়ার্স, 8 ইয়ার্স। বুকস অফ অ্যাকাউন্ট কতদিন রাখতে হয়, 8 ইয়ার্স রাখতে হয়। ঠিক আছে, তাহলে এইগুলো তোমরা মনে রাখবে কিন্তু। ঠিক আছে, প্রয়োজন হলে কিন্তু খাতা কলম নিয়ে বসো এবং লিখতে শুরু করো। হ্যাঁ, শেয়ার ক্যান বি ইস্যুড অ্যাট, এই প্রশ্নটা এসেছিল এক্সামে কিন্তু। শেয়ার ক্যান বি ইস্যুড অ্যাট পার, প্রিমিয়াম অ্যান্ড ডিসকাউন্ট, এই তিনটেতে কিন্তু অ্যাট পারে দেওয়া যায়, প্রিমিয়ামে দেওয়া যায়, ডিসকাউন্টে দেওয়া যায় শেয়ার। ঠিক আছে, জানো এগুলো তোমরা। সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট ক্যান বি, সিকিউরিটিজ প্রিমিয়াম, সিকিউরিটিজ প্রিমিয়ামটা মনে রাখবে কিভাবে সিকিউরিটি প্রিমিয়াম অ্যাকাউন্টটা তৈরি হয় জানো তো? হ্যাঁ, সিকিউরিটি প্রিমিয়াম অ্যাকাউন্ট রিজার্ভ, রিজার্ভ সারপ্লাসের আন্ডারে সিকিউরিটি প্রিমিয়াম অ্যাকাউন্ট, এইটা ক্যান বি ইউটিলাইজ কি জন্য হয়? ইস্যু অফ বোনাস শেয়ার, ইস্যু অফ বোনাস শেয়ারে কিন্তু সিকিউরিটি প্রিমিয়ামটা ইউটিলাইজ করা যায়। ঠিক আছে, আরেকটা আছে ইস্যু অফ বোনাস শেয়ার, সেটা মনে রাখবে সিআরআর, ক্যাপিটাল রিডেমশন রিজার্ভ। এই তোমার একটা হচ্ছে তোমার সিকিউরিটি প্রিমিয়াম অ্যাকাউন্ট, এটা সিকিউরিটি প্রিমিয়াম অ্যাকাউন্ট, এটা কিন্তু তোমার ইউজ করা হয় ইস্যু অফ বোনাস শেয়ারের ক্ষেত্রে। আরেকটা আছে বোনাস শেয়ারের ক্ষেত্রে, সেটা হচ্ছে সিআরআর, ক্যাপিটাল রিডেমশন রিজার্ভ। ঠিক আছে, আর কিটা ক্যাপিটাল রিজার্ভ, রিডেমশন রিজার্ভটা কেন কখন তৈরি হয় জানো? ক্যাপিটাল রিডেমশন রিজার্ভ তৈরি বাইব্যাকের সময়, যখন বাইব্যাক করা হয়। বাইব্যাক মানে হচ্ছে যে কোনো কোম্পানি যদি মনে করে তার মার্কেটে যে শেয়ার ক্যাপিটাল পড়ে আছে সেটাকে বাইব্যাক করে নেবে। বাইব্যাক করতে গেলে কিন্তু কিন্তু তোমার অনেক প্রবলেম ক্রিয়েট হতে পারে, সেই জন্য কিন্তু যত যত টাকা ও ইয়ে করার বাইব্যাক করে ফেস ভ্যালুর উপর যেটা হবে বাইব্যাক, সেটা সেই ফেস ভ্যালুটা আমি যদি ধরে 100 টাকার 100টা শেয়ার আমি বাইব্যাক করছি 10 টাকা রেটে, তাহলে তাহলে বাইব্যাক করছি 10 টাকা, 1,000 টাকা, আমি 1,000 টাকা বাইব্যাক করে নিচ্ছি, 1,000 টাকা বাইব্যাক করে নিচ্ছি, তাহলে 1,000 টাকা কিন্তু আবার এই অ্যামাউন্টটা কিন্তু শেয়ারে ইয়ে করতে হবে, পাঠাতে হবে। শেয়ারে কোথা থেকে পাঠাবো? ফ্রি রিজার্ভ থেকে পাঠাবো শেয়ারে। ঠিক আছে, জেনারেল রিজার্ভ থেকে, পিএল থেকে। ঠিক আছে, তো এটা এটা মনে রাখবে, এটা প্রশ্নটা আসে পরীক্ষাতে। এরপরে দেখো কি আছে, মিনিমাম অ্যাপ্লিকেশন মানি, এটা 5% মনে রাখবে। নমিনাল ভ্যালু যে থাকবে তার 5% মানে অ্যাপ্লিকেশন মানে, মিনিমাম অ্যাপ্লিকেশন মানে অন শেয়ারস নেওয়া যায়। মিনিমাম অ্যাপ্লিকেশন মানে ক্যান শেয়ার ইজ 5% অফ নমিনাল ভ্যালু, নমিনাল ভ্যালুর 5% অ্যাপ্লিকেশন মানে হতে পারে। হুম, ফরফিচার অফ শেয়ার মানে হচ্ছে ক্যান্সেলেশন অফ শেয়ার। ফরফিচার কখন করে জানো? ফরফিচার অফ শেয়ার কখন করে? ধরো কাউকে, কোনো শেয়ার হোল্ডার কোম্পানির শেয়ার ইস্যু করেছে, তোমরা জানো অবশ্যই এগুলো, তো শর্ট কোর্সে সব কনফিউজ হতে পারে। ফরফিচার অফ শেয়ার, কোম্পানির শেয়ার ইস্যু করেছে, হ্যাঁ, হয়তো দেখা গেল যে পেড আপ হয়ে গেছে, ধরো পেড আপ 10 টাকার শেয়ার আছে, নমিনাল ভ্যালু হচ্ছে ধরো 10 টাকা, ফেস ভ্যালু 10 টাকার, এটা এটা হচ্ছে 8 টাকা, হচ্ছে 8 টাকা পেড আপ হয়ে আছে। হুম, 8 টাকা পেড আপ হয়ে আছে, 2 টাকা কি আছে, 2 টাকা তোমার কি কি আছে, 2 টাকা কল আপ করেছে, কল করেছে, 2 টাকা কল আপ আছে। 2 টাকার জন্য কিন্তু কোনো কেউ যদি শেয়ার নির্দিষ্ট টাইমে যদি ওই 2 টাকাটা যদি পে না করে, কিন্তু কোম্পানি যখন কি করে তার টাইমটা পেরিয়ে গেলে সেই টোটাল শেয়ারটা, হয়তো দেখা গেল যে তার কাছে হয়তো 500টা শেয়ার আছে, 500 শেয়ার আছে 10 টাকা করে, তার মানে 5,000 টাকা শেয়ার আছে। হ্যাঁ, 10 টাকা করে 8 টাকা করে কিনেছে। ঠিক আছে, 8 টাকা করে 4,000 টাকা শেয়ার আছে, করতে হবে। সে এক্সাম্পল বলছে এটা। ঠিক আছে, আর তাহলে ও কল কত করেছিল? হ্যাঁ, কল 8 টাকা করে কল করেছিল, তার আরো আরো 500 শেয়ারে 2 টাকা করে বাকি ছিল, তারা 1,000 টাকা কল ছিল, সে 1,000 টাকা পে করলো না বলে টোটাল শেয়ারটা কিন্তু ফরফিট করে নিল। ঠিক আছে, এইটা ফরফিট করে ক্যান্সেলেশন করে, আবার শেয়ারটাকে রি ইস্যু করে। ঠিক আছে, তাহলে এগুলো মনে রাখবে। নেক্সটে যাই, শেয়ার ক্যান বি ফরফিটেড ফর নন পেমেন্ট অফ
এনি কল মানি, যেটা এখনই বুঝালাম, যেটা এনি কল ফরফিট, এনি কল মানি, এই যে 2 টাকা কল মানি ছিল সেটাকে ফরফিট করে দিল। ফরফিটেড শেয়ারস ক্যান বি রিইস্যুড অ্যাট, একইভাবে করা যায়, পার প্রিমিয়াম অ্যান্ড ডিসকাউন্ট। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ডিসকাউন্ট হচ্ছে। ম্যাক্সিমাম ডিসকাউন্ট অন রিইস্যু ফরফিটেড শেয়ার হচ্ছে কি হচ্ছে, অ্যামাউন্ট ফর ম্যাক্সিমাম ডিসকাউন্ট কত দিতে পারে, যত টাকা প্রফিট করেছে, ঠিক আছে। তার মানে এখানে যদি এখান থেকে যদি ধরো একটা একটা শেয়ার হচ্ছে আমার 10 টাকা ফেস ভ্যালু ছিল, তো 10 টাকা ফেস ভ্যালু ছিল, রুপিস 10 টাকা ফেস ভ্যালু ছিল, হ্যাঁ, 8 টাকা পেড আপ ছিল, 8 টাকা পেড আপ ছিল, 8 টাকা পেড আপ ছিল, আর 2 টাকা কি ছিল, কল আপ, 2 টাকা কল ছিল। তার মানে এই 2 টাকা ম্যাক্সিমাম 2 টাকা, 2 টাকা কি করতে পারে, ডিসকাউন্ট দিতে পারে। তার ম্যাক্সিমাম ডিসকাউন্ট কিন্তু 2 টাকা হতে পারে, মিনিমাম 1 টাকা হতে পারে, ম্যাক্সিমাম কিন্তু 2 টাকার বেশি হবে না। ক্যাপিটাল রিজার্ভ ক্রিয়েটেড when forfeited shares are reissued at discount or less than forfeited, এটা মনে রাখবে। ক্যাপিটাল রিজার্ভ অ্যাকচুয়ালি ক্যাপিটাল রিজার্ভ কখন হয়, যখন গেন হয়ে যায়। আমি যখন ফরফিট শেয়ারটাকে যখন আমি বিক্রি করছি, হুম, প্রফিট সেটে বিক্রি করছে, তখন আমার কিন্তু গেন হয়ে যাবে, সেই গেনটাই হচ্ছে আমার ক্যাপিটাল রিজার্ভে চলে যাবে। Shares issued at for consideration other than cash are issued to vendors or promoters, এগুলো জানবে তোমরা, হ্যাঁ। শেয়ার ইস্যুড ফর কনসিডারেশন আদার দেন ক্যাশ আর ইস্যুড অ্যাট ভেন্ডার আর প্রমোটারদের কিন্তু আদার দেন ক্যাশে শেয়ার দেওয়া যেতে পারে, ক্যাশে না দিয়ে ওদের কিন্তু অন্য হবে, তারা প্রমোটারদেরকে আদার দেন ক্যাশ দেয়, বা ভেন্ডারদের আদার দেন ক্যাশ দেয়, কোনো কোনো হয়তো অ্যাসেট নিয়ে নিচ্ছে ওদের কাছ থেকে, তার পরিবর্তে শেয়ার ইস্যু করছে। প্রোরাটা অ্যালটমেন্ট মিনস হচ্ছে প্রপোর্শনেট অ্যালটমেন্ট, প্রোরাটা মানে হচ্ছে প্রপোর্শনেট, আনুপাতিক অ্যালটমেন্ট, এটা মনে রাখবে। প্রোরাটা অ্যালটমেন্ট হচ্ছে proportionate allotment. If application money is less than the allotment money is pro rata, the balance adjusted from কোথায়, allotment থেকে adjusted করে দেবে, হ্যাঁ, allotment থেকে adjusted করে মনে রাখবে এটা। এগুলো মনে রাখবে প্র্যাকটিক্যালি, তুমি যদি জিনিসগুলো যখন তুমি শেয়ার ক্যাপিটালে যখন তুমি এই ম্যাথস গুলো করবে, তখন কিন্তু তোমার এইগুলো আসে। আর এগুলো বেসিক্যালি তুমি ডিটেলসে পড়তে গেলে তোমার কিন্তু কোম্পানির লটা পড়তে হবে। if application money is less, application money যদি less হয়, ঠিক আছে, হ্যাঁ, দেন দ্য allotment money in pro rata, the balance amount কোথা থেকে অ্যাডজাস্ট করবে, allotment থেকে করে দেবে। সুইট ইকুইটি শেয়ারস আর ইস্যুড টু কাদেরকে, সুইট ইকুইটি শেয়ার কাদেরকে দেয়, সুইট ইকুইটি শেয়ার এমপ্লয়ীদের দেয়, ডাইরেক্টরদের, যারা কোম্পানি ইন্টারনাল কাজকর্ম করে, হ্যাঁ, বোর্ড অফ ডাইরেক্টর বা এমপ্লয়ীদের তোমার সুইট ইকুইটি শেয়ার দেয়, যারা কোম্পানির ডেভেলপমেন্টে কাজ করে, যারা নো হাউ তোমার জ্ঞান দিচ্ছে ওখানে, নো হাউ বা কোনো ওদের ওদের বেনিফিট দিচ্ছে কোম্পানির এমপ্লয়িজদেরকে বা ডাইরেক্টরদেরকে সুইট ইকুইটি শেয়ার দেওয়া হয়। Sweet equity shares cannot exceed what percentage of paid up share capital? 15%. No, 15%. Sweet equity shares cannot exceed percentage up to capital 15%. Call in advance are shown on the balance sheet under current liability. Call in মানে call in advance. Call in advance মানে কি, আমি অ্যাডভান্সের টাকা নিয়ে নিয়েছি, তাহলে সেটা আমার কোম্পানির লাইবিলিটি। কল ইন অ্যাডভান্স অর্থাৎ কল ইন অ্যাডভান্স মানে হচ্ছে কোম্পানি কি করেছে, আমার অ্যাডভান্স টাকা নিয়ে রেখেছে, তাহলে সেটা কারেন্ট লাইবিলিটিস। কল ইন এরিয়ার, কল ইন এরিয়ার্স আর শোন ইন দ্য ব্যালেন্স শিট। কল ইন এরিয়ার কোথা থেকে ডিডাকশন করে দেওয়া হয়। ধরো একটা কোম্পানির তোমার পেড আপ শেয়ার ক্যাপিটাল আছে, ধরো 1 লক্ষ ইন্টু 8 টাকা রেটে আছে পেড আপ, তাহলে কত আছে, 80 লাখ টাকার ক্যাপিটাল আছে, ঠিক আছে, 80 লাখ টাকার 80 লাখ টাকার ক্যাপিটাল আছে। এখান থেকে ধরো কি করা আছে, 2 টাকা কল আপ করা আছে, 2 ইন্টু, তার মানে 2 লাখ টাকা আরো কল আপ আছে, হুম,
কল ইন এরিয়ার্স যেটা হয়, কল ইন এরিয়ার্সটা সব সময় তোমার, যদি কল ইন এরিয়ার্স আমার কিছু থেকে থাকে, সেইটা সব সময় আমার, ধরো এখানে 10 টাকা আছে, ভুল বলছি, এখান থেকে 10 টাকার ইয়েটা আছে, এখানে 10 লাখ টাকা আছে, হ্যাঁ 10 লাখ টাকা আছে, আর 2 টাকা কল ইন এরিয়ার আছে, তো 2 ইন্টু 1 লাখ, 2 লাখ টাকা আমার মাইনাস করে দেখাতে হবে। 2 লাখ টাকা আমাকে সবসময় কি করতে হয়, কল ইন এরিয়ারটা সবসময় আমাকে তোমার ডিডাকশন ফ্রম দ্য কল আপ ক্যাপিটাল, ডিডাকশন ফ্রম দ্য কল আপ ক্যাপিটাল, কল আপের সাথে আমার ডিডাকশন হয়ে থাকে, কল আপ ক্যাপিটাল যত থাকবে তার সাথে কল ইন এরিয়াটা মাইনাস হয়ে আমার ব্যালেন্স শিটে দেখানো হয়। ওকে, এরপরে এসো, শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ইজ শোন ইন দ্য ব্যালেন্স শিট, শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ইজ শোন ইন দ্য ব্যালেন্স, শেয়ার ক্যাপিটালে দেখানো হয়, ঠিক আছে। ডিসকাউন্ট অন ইস্যু অফ শেয়ারস ট্রিটেড অ্যাজ ক্যাপিটাল লস, যদি আমি ডিসকাউন্ট দিই, হ্যাঁ সেটা আমার ক্যাপিটাল লস। ডিসকাউন্ট অন ইস্যু অফ শেয়ার সেটা কিন্তু আমার অ্যাকচুয়ালি তোমার ডিসকাউন্ট অন ইস্যু অফ শেয়ারস ইজ ট্রিটেড অ্যাজ ক্যাপিটাল লস। অ্যাকচুয়ালি ডিসকাউন্টে কিন্তু শেয়ার ইস্যু করা যায় না, জানো তো। অ্যাকচুয়ালি ক্যাপিটাল যখন কোনটা ডিসকাউন্ট দেয়, এই যে ইসব যেটা বললাম, সুইট ইকুইটি শেয়ার, এইগুলো ইসব টিসব এইগুলো কিন্তু, হ্যাঁ সুইট ইকুইটি শেয়ার এইগুলো ডিসকাউন্টে দেওয়া যেতে পারে, কিন্তু তোমার এইগুলো মানে ইন জেনারেল যে শেয়ার আছে সেগুলো কিন্তু ডিসকাউন্টে দেওয়া হয় না। যাই হোক, যদি ডিসকাউন্টে দেওয়া হয় কিন্তু ক্যাপিটাল লস, ওটা আমার ক্যাপিটাল লস হয়ে যায়, আমি কারণ ক্যাপিটাল মাইনাস করে ক্যাপিটাল লস করে শেয়ারটা ইস্যু করছি। প্রাইভেট প্লেসমেন্ট অফ শেয়ারস রিকোয়ার্স স্পেশাল রেজুলেশন if it exceeds 200% of capital. Private placement of shares requires a special regulation if it exceeds 200 of capital. Private placement, হ্যাঁ এটা সেকশন তুমি পড়ে নেবে, সেকশন 42 কোথায়, কোম্পানি অ্যাক্টে, ঠিক আছে। অ্যাপ্লিকেশন মানি রিসিভ ইন অ্যাক্সেস শুড বি রিফান্ডেড, যদি রিফান্ডেড নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশন মানি যদি আমি রিসিভ করি, তাহলে কিন্তু ওটাকে রিফান্ড করে দিতে হবে। অ্যাপ্লিকেশন মানি রিসিভ ইন অ্যাক্সেস, যদি অ্যাক্সেস টাকা আমি রিসিভ করি অ্যাপ্লিকেশন মানিতে, সেটা কিন্তু রিফান্ডেবল, কোম্পানি সেটা রাখতে পারবে না, ঠিক আছে, রিজার্ভও রাখতে পারবে না, ক্যাপিটালও অ্যাড করতে পারবে না, সেটা কিন্তু যারা যারা অ্যাপ্লিকেশন মানিটা অ্যাক্সেস দিয়েছে তাদেরকে রিফান্ড করে দিতে হবে। ইস্যুস অফ শেয়ারস অ্যাট ডিসকাউন্ট রিকোয়ার্স অ্যাপ্রুভাল অফ, হ্যাঁ গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্টের কিন্তু তোমার ইয়ে করতে হবে, ডিসকাউন্টে যদি দিতে হয়, স্পেশাল যে ডিসকাউন্টের শেয়ার দেওয়া যাবে না এটা লেখা আছে, এটা পড়বে সেকশন 53 পড়বে, 53 লেখা আছে কোনোভাবে ডিসকাউন্টের শেয়ার ইস্যু করা যায় না, কিন্তু তোমাকে যদি করতে হয় তাহলে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের পারমিশন নিতে হবে, মানে আরওসির পারমিশন নিতে হবে। এরপরে চলে আসছে ইস্যু অফ ডিবেঞ্চার, ইস্যু অফ ডিবেঞ্চার কেস কোথায় আছে, সেকশন 71। ডিবেঞ্চার রিপ্রেজেন্ট, এটা হচ্ছে ডিবেঞ্চার সবসময় কি বরোড ক্যাপিটাল, ডিবেঞ্চার হচ্ছে লং টার্ম বরোইং, ডিবেঞ্চার হচ্ছে রিপ্রেজেন্ট লং টার্ম বরোইং, ওনার্স ক্যাপিটাল নয়, বরোড ক্যাপিটাল, ঠিক আছে, রিজার্ভ ক্যাপিটালও নয়, আর ভেঞ্চার ক্যাপিটাল নয়। হ্যাঁ এটা কিভাবে লেখা থাকে, হ্যাঁ 8% ডিবেঞ্চার, 8% ডিবেঞ্চার, 5% ডিবেঞ্চার, সবসময় বরোড ক্যাপিটাল হচ্ছে লং টার্ম, এটা লং টার্ম লাইবিলিটিতে, এটা লং টার্ম তোমার ইয়ে বোরিং ক্যাপিটাল। ইন্টারেস্ট অন ডিবেঞ্চার্স কি হয়েছে, চার্জ এগেইনস্ট প্রফিট, ঠিক আছে, চার্জ এগেইনস্ট প্রফিট, ইন্টারেস্ট অফ ডিবেঞ্চার চার্জ এগেইনস্ট প্রফিট, যে কোনো ইন্টারেস্ট না কেন চার্জ এগেইনস্ট প্রফিট হবে, শুধু ইন্টারেস্ট অফ ডিবেঞ্চার নয়, যে কোনো ইন্টারেস্ট কিন্তু চার্জ এগেইনস্ট প্রফিট হবে, ঠিক আছে। আর যদি তোমার যেটা তোমার কি বলে ওটাকে, ওই ভুলে যাচ্ছি, যাই হোক মনে পড়লে বলবো। ডিবেঞ্চার্স ক্যান বি ইস্যুড অ্যাট পার প্রিমিয়াম ডিসকাউন্ট, তোর তিনটেতেই ইউজ করা যায়, ডিবেঞ্চারও শেয়ারও তাই। ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার্স ট্রিটেড অ্যাজ ক্যাপিটাল লস, এটার ক্ষেত্রে ক্যাপিটাল লস হবে। লস অন ইস্যু অফ ডিবেঞ্চার্স রিটেন ফ্রম দ্য, কোথায় রিটেন হবে, স্টেটমেন্ট অফ প্রফিট, প্রফিট থেকে লস, যে লস মানে সেখান থেকে আমার প্রফিট থেকে মাইনাস হবে।
প্রফিট থেকে মাইনাস মানে কি একেবারে আমাকে কিন্তু প্রফিটের লস অ্যাকাউন্ট থেকে আমাকে পিএল এ একটা পিএল এ ডেবিট হয়ে যাবে। হ্যাঁ, পিএল এ ডেবিট হয়ে যাবে লস হলে। প্রিমিয়াম অফ রিডেমশন ডিবেঞ্চার কি হবে? ক্যাপিটাল। প্রিমিয়াম অফ রিডেমশন ডিবেঞ্চার এটাও কিন্তু লস। ঠিক আছে? প্রিমিয়াম আমি আমি রিডেমশন মানে বুঝতে পারছো তো? রিডেমশন মানে কি কোম্পানি কি করছে? হ্যাঁ, যে যে ডিবেঞ্চারটা ওর নেওয়া ছিল, লোন হিসেবে নেওয়া ছিল আর কি, সেটাও বেশি টাকা দিয়ে নিয়ে নিচ্ছে। হ্যাঁ, ধরো আমি সে এক্সাম্পল বলছি, 8%, 8%, 5 লাখ ডিবেঞ্চার আছে। ঠিক আছে? তার মানে ওকে ওকে কত ইন্টারেস্ট দিতে হচ্ছে? 5 × 8 = 40, 40,000 টাকা ইন্টারেস্ট দিতে হয় বছরে। ও কি করলে এই টোটাল জিনিসটাকে ও কি করছে না ইয়ে করে নিচ্ছে, রিডেমশন করে নিচ্ছে, অর্থাৎ যাদের কাছ থেকে দেওয়া আছে লোন হিসাবে তাদের কাছ থেকে নিয়ে নিচ্ছে, সে ইন্টারেস্ট দেবে না আর। তার মানে তখন কি ওরা এত সহজে দেবে? দেবে না। তখন কি করলো, 10% দিয়ে দিল। 10% দিয়ে দেওয়ার ফলে যে বছরে যে এক্সট্রা টাকাটা আমার লেগে গেল আরো 1 লাখ টাকা, তাই না? আর 1 লাখ টাকা 2% মানে 1 লাখ টাকা হয়ে 2% 10,000 হয়ে যাচ্ছে। 5 লাখ টাকা 10,000 হয়ে যাচ্ছে। এই 10,000 আমার কিন্তু লস, ক্যাপিটাল লস। ঠিক আছে? তার প্রিমিয়াম অন রিডেমশন ডিবেঞ্চার, হ্যাঁ, আমার এটা লস, এটা ক্যাপিটাল লস। ভালো করে বোঝার চেষ্টা করবে। হ্যাঁ, ডিবেঞ্চার্স রিডেমশন রিজার্ভ ইজ ক্রিয়েটেড এট হোয়াট পার্সেন্টেজ? হ্যাঁ, ডিবেঞ্চার্স রিডেমশন রিজার্ভ ইজ ক্রিয়েটেড, এটি কিন্তু একটা রিডেমশন রিজার্ভ ক্রিয়েট 25% অনেক সময় ক্রিয়েট করা থাকে আর কি। রিডেমশন ডিবেঞ্চার, হ্যাঁ, রিডেমশন রিজার্ভ, ডিআরআর বলে এটাকে, সংক্ষেপে ডিআরআর বলে, ডিআরআর। হ্যাঁ, ডিবেঞ্চার রিডেমশন রিজার্ভ ইজ ক্রিয়েটেড এট হোয়াট পার্সেন্ট? 25%। একটা সময় জানো তো, এটা লং টার্ম তো, হ্যাঁ, 20 ইয়ার্স পরে কিন্তু এটা রিডিম করা যায়, রিডিম হয়। ঠিক আছে? তার জন্য কিন্তু এই 25% ওর কিন্তু স্টকে রাখতে হয়, রিজার্ভ করে রাখতে হয় ডিআরআর, যাতে ভবিষ্যতে যেন কোম্পানির অসুবিধা না হয়। কনভার্টিবল ডিবেঞ্চার্স ক্যান বি কনভার্টেড ইনটু ইকুইটি শেয়ার বা প্রিফারেন্স শেয়ার। কনভার্টিবল ডিবেঞ্চারকে কিন্তু অনেক সময় শর্ত থাকে, যে শর্ত সাপেক্ষে কিন্তু এগুলোকে কনভার্টেবল ডিবেঞ্চারকে প্রিফারেন্স শেয়ার আর ইকুইটি শেয়ারে কনভার্ট করা যায়। Debentures issued as collateral security are shown at as contingent liability। মনে রাখবে, এই কথাটা মনে রাখবে। এই collateral security মানে হচ্ছে ইমিডিয়েট নয়, ভবিষ্যতে তার ইয়ে হয়ে যেতে পারে, খরচা হতে পারে, ভবিষ্যতে কোনো ঘটনা ঘটলে হ্যাঁ তাকে দিতে হতে পারে, এটা কন্টিনজেন্ট লাইবিলিটি। কোনো একটা ঘটনার সাপেক্ষে এটা তোমার দেওয়া হতে পারে। ডিবেঞ্চার ইস্যুড এর কোলাটেরাল সিকিউরিটি আর শোন কন্টিনজেন্ট লাইবিলিটি। একটা কোলাটেরাল সিকিউরিটির মাধ্যমে দিয়েছে তো, তার একটা লাইবিলিটি থেকে যায়। বেয়ারার ডিবেঞ্চার্স আর ট্রান্সফারেবল বাই, হ্যাঁ, মেয়ার ডেলিভারি হলে কিন্তু বেয়ারার মানে হচ্ছে কিন্তু ডেলিভারি হয়ে গেলে কিন্তু যার থাকবে তার হয়ে যাবে, ট্রান্সফার হয়ে যাবে। এরপর হচ্ছে রাইট অ্যান্ড বোনাস শেয়ার, রাইট শেয়ারস অ্যান্ড বোনাস শেয়ার। রাইট শেয়ার আর ইস্যুড টু এক্সিস্টিং শেয়ার হোল্ডার। রাইট শেয়ার কাদের দেয়? এক্সিস্টিং শেয়ার হোল্ডারদের দেয়। রাইট শেয়ার ধরো আমার কাছে এক্সিস্টিং শেয়ার হোল্ডার যারা আছে, যখন শেয়ার ইস্যু করা হয় কিন্তু যারা এক্সিস্টিং শেয়ার হোল্ডার থাকে তাদের কিন্তু একটা রাইট দিতে হয়, যদি অধিকার আছে। কোম্পানি যদি ভবিষ্যতে কোনো শেয়ার ইস্যু করে, যারা এক্সিস্টিং শেয়ার হোল্ডার আছে তাদেরকে কিন্তু শেয়ার দিতে হবে আগে। তার জন্য কিন্তু কোনো সময় দেখবে 2:3, 3:5, এইভাবে যে যেমন শেয়ার এই রেশিওতে কিন্তু শেয়ারগুলো ইস্যু করে। ঠিক আছে? 1:2, একটা থাকলে দুটো পাবে, 5টা থাকলে 5:7, অর্থাৎ 5টা থাকলে 7টা পাবে, এই রেশিওতে কিন্তু শেয়ার গুলো দেয়। ঠিক আছে? ধরো কোম্পানির আমার কাছে একটা কোম্পানি 1,000 শেয়ার আছে, 100টা শেয়ার আছে, তার মানে যে 1:2 রেশিওতে যদি দেয় আমাকে, তার মানে আমি আমি আরো কি পাবো, 200টা শেয়ার পাবো। তাহলে এইখানে যে জিনিসগুলো ঘটে, হ্যাঁ, এখানে কি ঘটে সে ঘটনাগুলোকে জানতে হবে। যে শেয়ার যদি আমি রাইট ইস্যু হয়ে যায়, তখন কিন্তু আমার কি হয়, আমার শেয়ার নাম্বার অফ শেয়ারটা বেড়ে যায়, নাম্বার অফ শেয়ারটা বেড়ে যায়। পার শেয়ারের তোমার কি বলে ওটাকে, পার শেয়ারের যে তোমার ইয়েটা কমে যায়। হুম, ইনকাম পার শেয়ারটা কমে যায়। রাইট শেয়ারস আর ইস্যুড এট দ্য রেশিও অফ পেড আপ ক্যাপিটাল। রাইট শেয়ার কিন্তু দিতে হবে পেড আপ এর উপরে কিন্তু দিতে হবে। হ্যাঁ, কল ইন বা কিছু এরিয়ার আছে সেটা তো পাবে না, যত টাকা আমার যেটা দেওয়া আছে
সেটার উপরে রাইট শেয়ারটা দেওয়া হয় কল ইনের উপরে, সরি কল আপের উপরে। কল আপ বুঝলে তো? ধরো আমার এখান থেকে এই যে 100টা শেয়ার, 100টা শেয়ারের দাম ছিল ধরো 10 টাকা করে ছিল, 10 টাকা করে ছিল, তাহলে আমাকে কোম্পানিকে কত দেওয়া উচিত ছিল? 1000 টাকা দেওয়া উচিত ছিল, ঠিক আছে? কিন্তু পেড আপ আছে, তোমার পেড আপ আছে 8 টাকা। তার মানে আমি আমি কিসের উপরে পাবো? এই 80 টাকার উপরে পাবো। আটের 100 তো পাবো না, আমি 80টার উপরে পাবো, তাই না? ওই রেশিওতে পাবো, আমার পেড আপের উপর হবে। রাইট শেয়ারে ইস্যুড অফ দ্য রেশিও অফ পেড আপ ক্যাপিটাল উপর হবে, ঠিক আছে? নোটিস পিরিয়ড ফর রাইট ইস্যু 15 days। হ্যাঁ, নোটিস পিরিয়ড অফ রাইট ইস্যু হচ্ছে 15 days। তুমি অনেক সময় কি হয়, আমাকে বললো যারা, এই যে আমার 100টা শেয়ার ছিল, আমাকে বললো যে 1:2 অনুপাতে পাবে, তাহলে তো আমার পেড আপ, যদি ধরো পেড আপ আমার এটাই আছে, তাহলে আমি তো আরো 200টা, আমি তো আরো 200টা পাবো, আমি তো আরো 200টা পাবো। আমার আমি আমি কি করলাম, 200টার মধ্যে আমি 100টা নিলাম, হ্যাঁ, আর একটা আরো 100টা রিনাউন্সিয়েশন করে দিলাম আমি, অর্থাৎ মার্কেটে আরো অন্য কাউকে বিক্রি করে দিলাম, ঠিক আছে? এটা নিলাম, এটাকে আমি বিক্রি করে দিলাম, রিনাউন্সিয়েশন বলে এটাকে। রাইট শেয়ারস নট সাবস্ক্রাইব ক্যান বি অফার টু পাবলিক। রাইট শেয়ারস নট সাবস্ক্রাইব ক্যান বি অফার টু পাবলিক, তার মানে তুমি যদি রাইট শেয়ারকে সাবস্ক্রাইব না করো, তার কিন্তু পাবলিককে কোম্পানি অফার করতে পারবে, ঠিক আছে? তুমি নিজে করতে পারো, রিনাউন্সিয়েশন করতে পারো, পাবলিককে তুমি নিজের রাইটটা দিয়ে দিতে পারো, বিক্রি করে দিতে পারো। তোমার হয়তো দেখা গেল তোমার 10 টাকা রেট আছে, তুমি কোনো আউটসাইডারকে তুমি 12 টাকায় বিক্রি করে দেবো, 2 টাকা গেন হয়ে গেল, ঠিক আছে? তুমি যদি 10 টাকা করলে, তুমি তো ধরো তুমি কোম্পানিকে ইয়ে করলে, 10টা নিলে, বাকিটা নিলে না, রিনাউন্সিয়েট করলে না, তাহলে 10টা কিন্তু কোম্পানি রাইট শেয়ারটা ও নিজে সাবস্ক্রাইব করে দেবে, বলে বাইরে বিক্রি করে দেবে, কোম্পানি বাইরে বিক্রি করে দেবে। বোনাস শেয়ারস আর ইস্যুড ফ্রম রিজার্ভ এন্ড সারপ্লাস। না, রিজার্ভ এন্ড সারপ্লাস বললে হবে না, কিন্তু কথাটা এখানে রিজার্ভ এন্ড সারপ্লাস বললে হবে না, ঠিক আছে? বোনাস শেয়ার সব সময় আপনার, হ্যাঁ, সিকিউরিটি প্রিমিয়াম আর কি, তখন কি বলেছিলাম, সিআরআর, এই দুটো শেয়ার তো আছে। তাছাড়া তো বোনাস শেয়ার তুমি ইয়ে থেকে, ফ্রি রেজার্ভ থেকে দিতেই পারো। এইগুলো মেন, যদি এই দুটো থাকে আগে এগুলোকে খরচা করতে হবে। রিজার্ভে যদি আমার সিকিউরিটি প্রিমিয়াম থাকে, হ্যাঁ, প্রথম হচ্ছে সিকিউরিটি প্রিমিয়াম না, তখন প্রথম হচ্ছে ক্যাপিটাল সিআরআর থাকলে 1 নম্বর, এটা হচ্ছে 1 নম্বর ইউজ হবে। সেকেন্ড টাইমে তোমার যদি সিআরআর শেষ হয়ে গেলো, হ্যাঁ, সিকিউরিটি প্রিমিয়াম ইউজ হবে। 3 নম্বরে কিন্তু আসবে জেনারেল রিজার্ভ, হ্যাঁ, জেনারেল রিজার্ভ, তখন তারপরে 3 নম্বর আসবে ফ্রি রিজার্ভ, এইটা আসবে ফ্রি রিজার্ভ, ঠিক আছে? এইভাবে কিন্তু সিকুয়েন্সটা বুঝতে হবে, কোনটা আগে খরচা হবে। বোনাস শেয়ারস আর ইস্যুড অ্যাট লিউ অফ ডিভিডেন্ড, হ্যাঁ, হ্যাঁ, লিউ অফ ডিভিডেন্ডের পরিবর্তে, ডিভিডেন্ড, ক্যাশ পেমেন্ট, ডিভিডেন্ড পেমেন্ট, ইন্টারেস্ট, লোন, বোনাস শেয়ারস আর ইস্যুড ইন লিউ অফ ডিভিডেন্ড। অর্থাৎ ডিভিডেন্ডের পরিবর্তে তোমাকে বোনাস শেয়ার দিচ্ছে, সেই বছর কিন্তু তোমাকে ডিভিডেন্ড দিচ্ছে না, ডিভিডেন্ডের পরিবর্তে তোমাকে বোনাস শেয়ার দিচ্ছে কোম্পানির। ধরো কোম্পানি প্রত্যেক বছর ডিভিডেন্ড ঘোষণা করে, হ্যাঁ, তোমার যা শেয়ার আছে কোম্পানি, ডিভিডেন্ডটা কিসের উপর দেওয়া হয়? তোমাকে পেড আপ ক্যাপিটালের উপর দেওয়া হয়। পেড আপ যত থাকে, ডিভিডেন্ড দেওয়া হয় পেড আপের উপরে, পেড আপ ক্যাপিটাল ডিভিডেন্ড দেয়। ধরো কোম্পানি 8% ডিভিডেন্ড দেয় বা 10% ডিভিডেন্ড দেয় কোনো কোনো বছর। যে বছর বোনাস শিটে ডিক্লেয়ার করবে, সে বছর কিন্তু ডিভিডেন্ডটা দেবে না, তার পরিবর্তে কিন্তু ডিভিডেন্ডের পরিবর্তে বোনাস শেয়ার দেওয়া হয়। যেহেতু কোম্পানি তো দিচ্ছে, তার বোনাস শেয়ার দিচ্ছে মানে কি? বোনাস শেয়ার দিচ্ছে মানে সে তো রিজার্ভটাকে, বোনাস শেয়ার দিচ্ছে মানে তো এসপি শেয়ার আর এগুলো, এই যে রিজার্ভ গুলো আছে, জেনারেল রিজার্ভ আছে, এগুলো তো খরচা করে দিচ্ছে, হ্যাঁ, জেনারেল রিজার্ভ খরচা করে, তাহলে তো টাকাটা দেওয়াই হচ্ছে, শেয়ারটা দিয়ে দিচ্ছে। ম্যাক্সিমাম রেশিও বোনাস শেয়ার অ্যাজ পার দ্য সেবি গাইডলাইন, ম্যাক্সিমাম হচ্ছে 2:1। এটা কিন্তু একবার দেখে নেবে, ঠিক আছে? আমার একটু সন্দেহ লাগলো, আমি দেখে নেবো এটা। হ্যাঁ, ম্যাক্সিমাম রেশিও বোনাস শেয়ার 2:1 দেখে নেবো। Which reserve cannot be used for bonus share, রিভ্যালুয়েশন রিজার্ভ। রিভ্যালুয়েশন রিজার্ভ কোনোদিনই কিন্তু তোমার অ্যাকচুয়ালি রিভ্যালুয়েশন রিজার্ভটা কোনো রিজার্ভই নয়, বাস্তবে কিন্তু এর কিন্তু আমার অরিজিনালি কিন্তু এর ভ্যালুয়েশন নেই। আমার একটা ল্যান্ড ছিল, হুম,
আমার একটা ল্যান্ড ছিল, একটা মেশিন ছিল, সেই মেশিনটাকে ল্যান্ডটাকে আমি রিভ্যালুয়েশন করছি। আবার একটা 2 লাখ টাকার একটা ল্যান্ড ছিল, ঠিক আছে, সেইটাকে আমি আমার আমার তার বুক ভ্যালুটা আমি বাড়িয়ে দিয়েছি। 2 লাখ টাকা ল্যান্ড ছিল, সেটাকে আমি মডার্ন ইয়েতে দামে মার্কেট ভ্যালুতে সে আমি 3 লাখ টাকা দেখিয়েছি ব্যালেন্স শিটে। তার 3 লাখ টাকা দেখাতে গেলে আমাকে তো 1 লাখ টাকা আমাকে কোথায় নিয়ে যেতে হয়েছে? এই 2 লাখ টাকা 1 লাখ টাকা রিভ্যালুয়েশন রিজার্ভে নিয়ে যেতে হয়েছে। এই অরিজিনালি এটা কোনো টাকা, বাস্তবতে ল্যান্ডের পরিবর্তে একটা নন ক্যাশ নন ক্যাশ ট্রানজেকশন, তাই না? 1 লাখ টাকাটা, তাহলে 1 লাখ, এই টাকাটা কোনোদিন রিভ্যালুয়েশন টাকা কোনোদিন বোনাস শেয়ারে ব্যবহার করা যায় না। ওকে, বোনাস শেয়ার ক্যান বি ইস্যুড ফর 3 ইয়ার্স অফ অপারেশন। কোনো কোম্পানি যদি বোনাস শেয়ার দিতে চায়, তাহলে 3 বছর তার অপারেশন চালাতে হবে, তারপর বোনাস শেয়ার দিতে পারবে, ঠিক আছে। আর বাইব্যাক কিন্তু একবার বাইব্যাক করলে 2 বছর, 1 বছর পরে আর একবার বাইব্যাক করতে পারবে। রাইট শেয়ারস ক্যান বি রিনাউন্স ইন ফেভার অফ এনি পার্সন, যেটা বলছিলাম। when bonus share are issued the capital of company remains same। তাহলে বোনাস শেয়ার যখন দিচ্ছে, তাহলে অ্যাকচুয়ালি বোনাস শেয়ারটা কি হচ্ছে? ধর ক্যাপিটাল, কোন কোম্পানির ক্যাপিটাল আছে কত, ধরেন ক্যাপিটাল আছে, ধর আমি সে এক্সাম্পল দিল, একটা কোম্পানির ক্যাপিটাল আছে 1 কোটি টাকা, ধর 10 কোটি টাকা ক্যাপিটাল আছে, 10 crore ক্যাপিটাল আছে, ঠিক আছে। রিজার্ভে আছে, ধরো রিজার্ভে সব রিজার্ভ গুলো মিলে, হ্যাঁ, ধরো সিআরআর আছে, সিআরআর আছে 2 কোটি টাকা, হ্যাঁ, সিকিউরিটি পিআর আছে 1 কোটি টাকা, ঠিক আছে। আর তোমার জেনারেল রিজার্ভ আছে 1 কোটি টাকা। তাহলে আমার টোটাল এখানে কোম্পানি ক্যাপিটাল 10 কোটি টাকা, এগুলো তোমার ইকুইটির মধ্যেই পড়ে। তাহলে এখান থেকে কি হচ্ছে, আমি শেয়ারটা এইখানে ঢুকিয়ে দিচ্ছি, এই 2 কোটি টাকা আমি এখান থেকে বোনাস শেয়ার দিয়ে দিলাম, ধরো 2 কোটি টাকা বোনাস, আমার এটা 12 হলো, কিন্তু এই 12টা তো এক গোল্লক থেকে ঢুকে অন্য গোল্লকে চলে গেল। তাহলে এটা কি কোনো আমার বোনাস শেয়ারে ইস্যুড, আমার রিমেন কি হলো, আমার ক্যাপিটালটা কি হলো, সেমই থাকলো, এখানে 12 হলো, এটাও তো আমার ক্যাপিটাল রিজার্ভটা, হ্যাঁ। বোনাস শেয়ার ইস্যুড বাই পাসিং অর্ডিনারি রেজুলেশন, স্পেশাল রেজুলেশন নয়, অর্ডিনারি রেজুলেশন বোনাস শেয়ার। ফ্র্যাকশনাল কুপন সার্টিফিকেটস ইন বোনাস শেয়ার আর সোল্ড ইন দ্য মার্কেট। ফ্র্যাকশনাল যেটা থাকে সেটা মার্কেটে বিক্রি করে দেওয়া হয়। বোনাস শেয়ারের সময় ফ্র্যাকশন থাকে, ডিস্ট্রিবিউট যদি করা না যায় ইয়েদের মধ্যে, এক্সিস্টেড শেয়ার হোল্ডারদের মধ্যে, সেটা কিন্তু মার্কেটে বিক্রি করা হয়। রাইট শেয়ারস মাস্ট বি অফার্ড অ্যাট প্রাইস ডিটারমাইন্ড বাই দ্য কোম্পানি, ঠিক আছে। রাইট শেয়ারস মাস্ট বি অফার্ড অ্যাট, যেটা কোম্পানি মনে করবে, ডিটারমাইন করবে, সেটা রাইট শেয়ার মাস্ট হয়ে গেল। ম্যাক্সিমাম ফ্রি রিজার্ভ ফর বোনাস শেয়ার কত হবে? ম্যাক্সিমাম ফ্রি রিজার্ভ ফর বোনাস শেয়ার 30% পেড আপ ক্যাপিটাল। আর জানো ডিভিডেন্ড কত দেওয়া যায়? ডিভিডেন্ড একটা কোম্পানি কত ডিভিডেন্ড দিতে পারে জানো? জানো না? আছে, পড়েছো কোনদিন? ডিভিডেন্ড দিতে পারে একটা কোম্পানি লাস্ট 3 ইয়ার্স যত ডিভিডেন্ড, ধরো 10% দিয়েছে এক বছর, এক বছর 12% দিয়েছে, আরেক বছর 8% দিয়েছে, পরপর 3 ইয়ার্স এর এভারেজ যত হবে তার বেশি দিতে পারবে না। ডিভিডেন্ড দিতে পারে, লাস্ট 3 ইয়ার্স এর এভারেজ দিতে পারবে না। আমার আরো অনেক কারণ আছে। ফ্রি রিজার্ভ যেটা আছে তার 10% এর বেশি দিতে পারবে না, ঠিক আছে। ফ্রি রিজার্ভের 10% বেশি দিতে, ফ্রি রিজার্ভ বলতে কিন্তু জেনারেল রিজার্ভ, হ্যাঁ, যেগুলো তোমার ইস্যু করা যায়, পিএল, ফ্রি রিজার্ভের প্রেফারেন্স শেয়ার, হ্যাঁ, পেড আপ শেয়ার ক্যাপিটাল বলছে, এটা এটা হচ্ছে পেড আপ, এটা ভুল বললাম আমি। 10% অফ 10% অফ পেড আপ শেয়ার ক্যাপিটাল প্লাস ফ্রি রিজার্ভ। মানে এই যে কথা বলছি, 10% অফ পেড আপ শেয়ার ক্যাপিটাল প্লাস ফ্রি রিজার্ভ, এটা হচ্ছে এই যত টাকা হবে, হ্যাঁ, তার বেশি দিতে পারবে না। এক নম্বর, তিনটে কন্ডিশন আছে। আরেক নম্বর কন্ডিশন হচ্ছে, দেওয়ার পরে কিন্তু আমি যখন দিলাম ডিভিডেন্ডটা, হ্যাঁ, ডিভিডেন্ড দেওয়ার পরে 15% অফ পেড আপ ক্যাপিটাল থাকতে হবে মিনিমাম। পেড আপ পেড আপ
50% পেড আপ ক্যাপিটাল থাকতে হবে। ঠিক আছে, তাহলে তিনটে জিনিস। এক নম্বর হচ্ছে ডিভিডেন্ড দিতে গেলে আমাকে লাস্ট 3 ইয়ার্সে 3 বছরের এভারেজ তার চাইতে বেশি দিতে পারবো না। 10% অফ পেড আপ শেয়ার ক্যাপিটাল প্লাস ফি রিজার্ভের তার চাইতে বেশি দিতে পারবো না। আবার তিনটে কন্ডিশন আছে, যে কোনো এন নয় কিন্তু অর। ঠিক আছে, যে কোনো একটা যদি ইয়ে হয়ে যায় সেটাতে চলে যাবে। ধরো এখান থেকে দেখা গেল আমার এখানে হচ্ছে 10%, 10, 12, 20 আর 8 হয়ে গেল তোমার 30% হয়ে গেল। তাই এখান থেকে 10% আমি এই বছর 10% দিতে পারবো। কিন্তু দেখা গেল যে এখান থেকে এটা এই হিসাব করে গেল 9% হলো, আবার এটা যখন হিসাব করতে গেলাম তখন 8% হলো, তাই 8% বেশি দিতে পারবো না। অল্টারেশন অফ শেয়ার ক্যাপিটাল রিকোয়ার্স অর্ডিনারি রেজুলেশন। অল্টারেশন শেয়ার ক্যাপিটাল যে অল্টারেশন করি, শেয়ার ক্যাপিটালটাকে অল্টারেশন করি, শেয়ার অ্যামাউন্টটা কিন্তু থেকে যাচ্ছে। সেটা আমি কনসলিডেশনে করি আর তোমার সাব ডিভিশনে করি। হ্যাঁ, কম্বিনেশন অফ শেয়ার ইন্টু লার্জার অ্যামাউন্ট। কনসলিডেশন মানে হচ্ছে কম্বিনেশন অফ শেয়ারস ইন্টু লার্জার ডিনোমিনেটর। ঠিক আছে, ব্যাপারটা কেমন? ধরো এখানে 1 লাখ শেয়ার ছিল, 1 লাখ শেয়ার ছিল 10 টাকা ধরে, আমি এক্সাম্পল বললাম, এত কম তো শেয়ার থাকে না 10 টাকা রেটে, তার 10 লাখ টাকা, 10 লাখ টাকা। এই 10 লাখ টাকা শেয়ার ছিল। ঠিক আছে, কনসলিডেশন মানে কি, এই আমার এই শেয়ারটা আমি কমিয়ে দিলাম, একটা শূন্য এখানে কমিয়ে দিলাম, এখানে 4টা শূন্য করে দিলাম, 10,000 শেয়ার করে দিলাম 100 টাকা করে। দ্যাট ইজ কল্ড কনসলিডেশন। অর্থাৎ এই অ্যামাউন্টটাকে আমার বাড়িয়ে দিলাম, শেয়ারের সংখ্যাটা কমে গেল, এই তোমার ভ্যালুটা, ফেস ভ্যালুটা বেড়ে গেল। হ্যাঁ, এটা আমার কি থাকলো, 10 লাখ টাকায় থাকলো। ব্যাপারটা হচ্ছে দিস ইজ কল কম্বিনেশন। আর সাব ডিভিশন কি ঠিক উল্টোটা, ডিভাইডিং শেয়ারস ইন স্মলার ডিনোমিনেশন। তার মানে এখানে আমি কি করলাম, ধরো এটা আমার 100 ছিল, এই 100 ছিল 100টাকে 10 করে দিলাম, ঠিক রিভার্স করে দিলাম। তাহলে এই যে সেটা হচ্ছে আমার, হ্যাঁ, এটা হচ্ছে তোমার সাব ডিভিশন, একটা বাড়িয়ে দেওয়া একটা কমিয়ে দেওয়া। স্টক ক্যান বি রিকনভার্টেড ইনটু শেয়ারস অরিজিনাল ডিনোমিনেশন। স্টক মানে কি, বান্ডেল অফ শেয়ারস। স্টক একসাথে হচ্ছে, স্টক রয়েছে আমার, আবার আমার যেদিকে সেটাকে কিন্তু রিকনভার্টেড, আমি আবার ওটাকে শেয়ারে অরিজিনাল ডিনোমিনেশন নিয়ে যেতে পারবো। 64 নম্বর হয়ে গেল, কনভার্সন অফ শেয়ার ইন স্টক রিকোয়ার্স ফুললি পেড আপ শেয়ার। যখন আমি কনভার্সন করতে যাই, ফুললি পেড আপ না হলে কিন্তু কনভার্সন করা যাবেই না। স্টকে কনভার্সন করতে গেলে সেটা ফুল পেড আপ শেয়ার হতে, ফুললি পেড আপ। 10 টাকা থাকলে মানে কল ইন এরিয়ার কিছু থাকবে না, কল ইন এরিয়া 100% পেড আপ হতে হবে। ইকুইটি শেয়ারস উইথ ডিফারেন্সিয়াল রাইটস ক্যান বি ইস্যুড টু 26% টোটাল ইকুইটি। ইকুইটি শেয়ারস, এটা কিন্তু অ্যান্সারটা ভুল আছে। ঠিক আছে, এটা এই অ্যান্সারটা হবে, দেখে নেবে তো একবার, আমি দেখে নিয়ে বলবো। ঠিক আছে, equity shares of differential rights can be issued up to 74%, 26% তো নয়, এটা হওয়ার সম্ভাবনা আছে। এই দুটোর মধ্যে একটা হওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু আমার কনসেপ্ট হচ্ছে এটাও হতে পারে। একবার দেখে নিও বই যা দিচ্ছে সেটা। রিডাকশন অফ শেয়ার ক্যাপিটাল রিকোয়ার্স অ্যাপ্রুভাল ট্রাইব্যুনাল। হ্যাঁ, রিডাকশন অফ শেয়ার ক্যাপিটাল রিকোয়ার্স ট্রাইব্যুনালের পারমিশন লাগবে। ক্যান্সেলেশন অফ রিইস্যু ক্যাপিটাল, এটাকে অর্ডিনারি রেজুলেশনে হয়ে যাবে। ক্যান্সেলেশন তুমি করেছো, আবার তুমি আনইউজডটাকে ক্যাপিটাল রিকোয়ার, ক্যান্সেলেশন অফ আনইউজ ক্যাপিটাল রিকোয়ার অর্ডিনারি রেজুলেশন। হ্যাঁ, আনইউজ ক্যাপিটালটাকে তুমি যদি ক্যান্সেল করতে চাও তাহলে অর্ডিনারি রেজুলেশনে হয়ে যাবে। When shares are converted into stock, capital remains same, আগেই তো বললাম। অর্থাৎ কিছুই না, একটা ডিনোমিনেটরটাকে দিয়ে করা হচ্ছে, একটা 10 টাকায় 100 করা হচ্ছে, 100 টাকা 10 করা হচ্ছে, কিন্তু আমার তো টোটাল অ্যামাউন্টটা তো ঠিক থাকে। Differential voting rights, shares can have voting rights in the ratio of 1:10 maximum, এর চাইতে বেশি হবে না। ডিফারেন্সিয়াল ভোটিং রাইটস মানে শেয়ার স্পেশাল ভোটিং রাইট দেওয়া হয়,
সবাইকে সমান ভোটিং রাইট দেওয়ার তার একটা নিয়ম আছে, তার সুযোগ সুবিধা কম বেশি ব্যাপার আছে, ঠিক আছে। ডিফারেন্সিয়াল ভোটিং রাইটস শেয়ারস ক্যান বি হ্যাভ ভোটিং রাইটস ইন দ্য রেশিও অফ 1:10। এবারে আন্ডার রাইটিং। আন্ডার রাইটিং মিনস কি, গ্রান্টিং সাবস্ক্রিপশন অফ শেয়ার, মানে আন্ডার রাইটিং কারা নেয়, একটা কোম্পানি আন্ডার রাইটে রাখে কেন, রাখে এই কারণে তাদেরকে দায়িত্ব দেয় শেয়ারগুলোকে মার্কেটে বিক্রি করার দায়িত্ব থাকে। আর তার সাথে কন্ডিশন থাকে যদি না শেয়ার মার্কেটে টোটাল বিক্রি হয় সেক্ষেত্রে বাকি শেয়ারটা সবটাই কিনে নেয়। আন্ডাররাইটিং পেড আপ, কমিশন অফ আন্ডাররাইটিং পেড ফ্রম সিকিউরিটি ক্লেম থেকে দেওয়া হয়। তাহলে এটা আমার যেটা প্রশ্ন আমার ছিল, আন্ডাররাইটিং মিনস হ্যাঁ গ্রান্টিং সাবস্ক্রিপশন অফ শেয়ারস, শেয়ার সাবস্ক্রিপশন ওরা গ্রান্টি দেয়, যদি না হয় বাকিটা ওরা সাবস্ক্রাইব করে দেবে। কমিশন কোথা থেকে দেয়, সিকিউরিটি ক্লেম থেকে, মনে রাখবে এইটা মনে রাখবে, সিকিউরিটি ক্লেম থেকে কমিশন দেওয়া হয়। ম্যাক্সিমাম আন্ডাররাইটিং কমিশন অন ইকুইটি শেয়ারস হচ্ছে 5%। ম্যাক্সিমাম আন্ডাররাইটিং কমিশন হচ্ছে 5%। ম্যাক্সিমাম কিন্তু ডিভেঞ্চারের কমিশনটা কিন্তু কম, ডিভেঞ্চারের কিন্তু যেহেতু ইন্টারেস্ট দিতে হয় ওদেরকে বেশি, তার জন্য 2.5%। ডিভেঞ্চারের কমিশনটা আন্ডাররাইটিং কমিশন হচ্ছে 2.5%, আর শেয়ারের ক্ষেত্রে হচ্ছে আন্ডাররাইটিং কমিশন 5%। এগুলো টোটালটা মুখস্থের মতো আর কি, এগুলো কোনো নিয়ম নেই, যা বলে দিয়েছে আইনে সেটাই। বাট অ্যাপ্লিকেশন আর ডোজ অ্যাপ্লাই ফর স্পেসিফিক আন্ডাররাইটার। মার্কড অ্যাপ্লিকেশন আর ডোজ অ্যাপ্লাইড থ্রু কোন স্পেসিফাইড আন্ডাররাইটের মাধ্যমে যখন সে অ্যাপ্লাই করে সেটাকে আমার মার্কড অ্যাপ্লিকেশন বলা হয়। আনমার্কড অ্যাপ্লিকেশন যেগুলো হচ্ছে ইন আন্ডাররাইটিং রেশিও, আনমার্কড অ্যাপ্লিকেশন আর অ্যালোটেড ইন আন্ডাররাইটিং রেশিও। এরপরে চলে এসো, ফার্ম আন্ডাররাইটিং মিনস আন্ডাররাইটার কমিটস টু মেক মিনিমাম শেয়ারস। ফার্ম আন্ডাররাইটিং মিনস হচ্ছে আন্ডাররাইটার কমিটস টু টেক মিনিমাম শেয়ার, যে সকল যারা আন্ডারটেক করে মিনিমাম শেয়ারের জন্য তাদের হচ্ছে ফার্ম আন্ডাররাইটিং বলা হয়। গ্রস লাইবিলিটি অফ আন্ডাররাইটার্স ইনক্লুডস টোটাল শেয়ারস আন্ডাররাইটিং। গ্রস, গ্রস মানে তো হচ্ছে টোটাল, ঠিক আছে, লাইবিলিটি হচ্ছে অপারেটর, তাদের সাথে এই কন্ডিশন থাকে যে এই ধরনের ঘটনা ঘটলে টোটাল শেয়ারস আন্ডাররাইটিং করতে হবে। Net liability of underwriter is calculated after deducting market application and firm underwriting deduction করে net এতে ডিডাকশন করে গ্রস থেকে টোটালটা ডিডাকশন করে নেট লাইবিলিটি আন্ডাররাইটার চলে আসবে। এটার উপর ছোটখাটো ম্যাথস থাকে, তোমাদের অবশ্য থাকবে না এগুলো। if issue is over subscribe underwriter liability is কি হবে, নীল। ইস্যু যদি ওভার হয়ে যায় আন্ডাররাইটিং লাইবিলিটি কিছু থাকবে না, নীল হয়ে যাবে। রিডেমশন অফ প্রিফারেন্স শেয়ারস আমার দিকে আসছি, বেশি প্রশ্ন নেই, আর 20টা আছে। প্রিফারেন্স শেয়ারস ক্যান বি রিডিম, প্রিফারেন্স শেয়ার ক্যান বি রিডিম আফটার মিনিমাম 3 ইয়ার্স আর ম্যাক্সিমাম হচ্ছে 20 ইয়ার্স। 20 ইয়ার্স যেটা আমি আগে বললাম 20 ইয়ার্স, মিনিমাম হচ্ছে 3 ইয়ার্স, ম্যাক্সিমাম হচ্ছে 20 ইয়ার্স। প্রিফারেন্স শেয়ারস রিডিম করা যাবে মিনিমাম 3 ইয়ার্স, তার আগে নয়, আর উইদিন 20 ইয়ার্স। Capital redemption reserve created equal to nominal value of share redeemed। আমি যেটা আগে বলে দিয়েছিলাম, যত শেয়ার রিডিম করবো অর্থাৎ বাইব্যাক যদি আমি করি, ধরো কোম্পানি একটা বাইব্যাক করছে, যেটা আমি আগে বোঝালাম তোমাদেরকে, কোম্পানি একটা বাইব্যাক করছে, তার 1 লক্ষ শেয়ার আছে, 1 লক্ষ শেয়ার আছে। এই যে 1 লক্ষ শেয়ার আছে, ধরো 10 টাকা করে আছে শেয়ার, তাহলে 10 লাখ শেয়ার আছে। 10 লাখ শেয়ার আছে, এই 10 লাখ শেয়ারের মধ্যে ও দেখা যাচ্ছে আমি বাইব্যাক করে নিচ্ছি আমি বাইব্যাক করে নিচ্ছি 200 শেয়ার বাইব্যাক করছি। কত শেয়ার আছে বললাম, 10 লাখ, তাহলে আমি 2 লাখ শেয়ার বাইব্যাক করছি, 2 লাখ শেয়ার বাইব্যাক করছি 10 টাকা করে, তার মানে আমি বাইব্যাক কত করে নিচ্ছি, এটা পেড আপ হতে হবে, কিন্তু বাইব্যাক করতে পেড আপ হতে হবে, ফুল পেড আপ হতে হবে। তাহলে আমি 10 লাখের মধ্যে 2 লাখ আমি বাইব্যাক করে নিচ্ছি, 2 লাখ আমি বাইব্যাক করে দিচ্ছি। এই 2 লাখ টাকার কিন্তু আমাকে তোমার ইয়ে করতে হবে, সিআরআর ক্রিয়েট করতে হবে। সিআরআরটা ক্রিয়েট কিভাবে হয়, সিআরআরটা ক্রিয়েট এসপি থেকে, প্রিমিয়াম এসপি থেকে এসপি টু সিআরআর। আর এসপি যদি শেষ হয়ে যায় তখন আগে বললাম কি জার্নাল রিজার্ভ থেকে করা যাবে। আলটিমেটলি তো করতে হবে সিআরআর, নমিনাল ভ্যালু যত থাকবে নমিনাল ভ্যালুকে সিআরআরটা করতে হবে। আর তুমি যদি ওটাকে তুমি ওই সময়টা কিছু শেয়ার ইস্যু করো, ধরো কোম্পানি কিছু শেয়ার ইস্যু করলো,
সেম কাইন্ড অফ শেয়ার কিন্তু ইস্যু করতে পারবে না। এটা মনে রাখবে, যখন এই যে রিডিম করছে, ক্যাপিটাল রিডেমশন রিজার্ভ ক্রিয়েট করছে নমিনাল ভ্যালু শেয়ার রিডিম করার পরে, কারণ বাইব্যাক করছে, সেম আমি 10 টাকার শেয়ার আমি বাইব্যাক করছি, নমিনাল ভ্যালুটা হচ্ছে তোমার, ফেস ভ্যালুটা 10 টাকা, 10 টাকার শেয়ার কিন্তু আমার ইস্যু করতে পারবো না। তো আমি 10 টাকার নয়, আমি হয়তো 100 টাকা ইস্যু করলাম, ঠিক আছে। 100 টাকাতে যত ইস্যু করবো আর কি, সেই অ্যামাউন্টটা কিন্তু আমি যদি ধরে 500 ইস্যু করলাম, তাহলে আমার আরো 50,000 হয়ে গেল। 50,000 কিন্তু আমাকে এই 2 লাখ থেকে 50 মাইনাস হয়ে যাবে, 1.5 লাখ শেয়ার আর করতে হবে, তাহলে ইস্যুটা মাইনাস হয়ে যাবে। এরপর চলে এসো, প্রিফারেন্স শেয়ার ক্যান বি রিডিম আউট অফ প্রফিট অর ফ্রেশ ইস্যু অনলি। প্রিফারেন্স শেয়ার ক্যান বি রিডিম আউট অফ প্রফিট অর ফ্রেশ ইস্যু অনলি। ফ্রেশ ইস্যু করতে পারো, হ্যাঁ, অথবা প্রফিট থেকে তোমাকে রিডিম করতে হবে। শেয়ারার ক্যান বি ইউটিলাইজ ফর ইস্যু অফ বোনাস শেয়ার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বারবার দেখো তোমাদেরকে বলছি। শেয়ারার ক্যান বি ইস্যুড ইউটিলাইজ ফর ইস্যু অফ বোনাস শেয়ার, ঠিক আছে। শেয়ারার, হ্যাঁ, বাইব্যাকটা পড়বে, তাহলে এখান থেকে তুমি শেয়ারার ব্যাপারটা বুঝে যাবে। বাইব্যাক সম্ভবত এই যেটা সেকশন 68। If preference shares are redeemed at premium is paid from প্রিফারেন্স শেয়ার যদি রিডিং হয়ে যায়, তার প্রিমিয়াম অফ প্রফিট ও লস থেকে, সব এই যে বললাম সিকিউরিটি থেকে দিতে হবে বা প্রফিট লস থেকে দিতে হবে। প্রিমিয়াম যে অ্যামাউন্ট আমি দিচ্ছি, রিডিং করছি, ধরো একটা 12 টাকা 10 টাকার আমার শেয়ার ছিল, 12 টাকায় রিডিং করছি, তাহলে আমার 2 টাকা বেশি যাচ্ছে। এই 2 টাকাটা আমি কোথা থেকে, সিকিউরিটি প্রিমিয়াম থেকে, কত পিএল থেকে দেবো বা রিজার্ভ থেকে দেবো, ঠিক আছে। শেয়ার থেকে কিন্তু দিতে পারবো না। এরপর রিডিমস অফ ডিবেঞ্চার্স। Debentures can be redeemed by lump sum or installment. at a time আমি লাম্প সাম দিয়ে রিডিম করতে পারি, অথবা ইনস্টলমেন্টে ধাপে ধাপে করতে পারি ডিবেঞ্চারটা। ডিবেঞ্চার্স রিডিমশন রিজার্ভ মাস্ট বি ক্রিয়েটেড 25%, এটা আমার আগেই অ্যান্সার আলোচনা হয়ে গেছে। এটা ওন ডিবেঞ্চার্স পারচেজ আর শোন অ্যাজ ইনভেস্টমেন্ট। অবশ্যই নিজস্ব ডিবেঞ্চার পারচেজ আমার তো ইনভেস্টমেন্ট। ওটা কোনো কোম্পানি যদি নিজস্ব ডিবেঞ্চার কিনে থাকে, সেটা তার লাইবিলিটি নয়, সেটা তার অ্যাসেট, ইনভেস্টমেন্ট। কোন ডিবেঞ্চার মানে ইনভেস্টমেন্ট। সিঙ্কিং ফান্ড মেথড ফর রিডেমশন ইনভলভস কি হবে, অল অফ দ্য, দেখো, অ্যানুয়াল অ্যাপ্রোপ্রিয়েশন, ইনভেস্টমেন্ট অফ সিকিউরিটিজ, সেলিং ইনভেস্টমেন্ট এন্ড ম্যাচুরিটি। তাহলে এটা হচ্ছে সিঙ্কিং ফান্ড মেথড ফর রিডেমশন ইনভলভস অ্যানুয়াল অ্যাপ্রোপ্রিয়েশন, ইনভেস্টমেন্ট অফ সিকিউরিটিজ, সেলিং ইনভেস্টমেন্ট অফ ম্যাচুরিটি। ইন্টারেস্ট অন ওন ডিবেঞ্চার্স। ইন্টারেস্ট অন ওন ডিবেঞ্চার্স কি পেড হয়, সে তো ওন ডিবেঞ্চার্স সে তো পাবে। বাইব্যাক অফ সিকিউরিটিজ, যেটা আমি লাস্ট যেটা বলছিলাম, এটা বাইব্যাকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাইব্যাক অফ শেয়ারস মিনস কোম্পানি যখন নিজের শেয়ার মার্কেট থেকে নিজেই কিনে নেয়, বাইব্যাক করে নিচ্ছে, সেটাই হচ্ছে কোম্পানি পারচেজিং ইটস ওন শেয়ার। হ্যাঁ, বাইব্যাক কেন করে বলতো? বাইব্যাক করার কারণগুলো কি? বাইব্যাক করার কারণগুলো অনেকগুলো থাকতে পারে। 1 নম্বর হচ্ছে, ধরো ওর অনেক প্রফিট জমে আছে, রিজার্ভে প্রচুর টাকা পড়ে আছে, শেয়ারের অনেক ডিভিডেন্ড দিতে হচ্ছে, টাকা প্রচুর বেরিয়ে যাচ্ছে। এক নম্বর কারণ হচ্ছে, আমি শেয়ার ক্যাপিটালটাকে কমিয়ে দিলে আমার ডিভিডেন্ডটা, দায়বদ্ধতা, লাইবিলিটি একটু কমবে, 1 নম্বর। আরেকটা কারণ হচ্ছে হোস্টাইল, যদি কোনো হোস্টাইল টেক আপ যদি করে, অনেক সময় কি করে, অনেক সময় কিন্তু মার্কেটে যদি বেশি শেয়ার থাকে, তোমরা জানো যে 51% বেশি যদি কি পারচেজ আউটসাইডার হয়ে যায়, কিনে নেয়, তাহলে কোম্পানিটা কিন্তু বিক্রি হয়ে যাবে, তাই না? তাই জন্য হোস্টাইল টেক ওভারের জন্য কিন্তু কোম্পানি কি করে, অনেক সময় শেয়ারগুলো নিজেদেরকে বাইব্যাক করে রাখতে হয় না, যেহেতু শেয়ারটাকে সবসময় কি করতে, মোর দেন 50% রাখতে হয়, তাহলে কিন্তু কোম্পানিটা অন্যের হয়ে যায়, মালিকানা পাল্টে যাবে। তাই সবসময় চেষ্টা করে একটা ব্যালেন্স রাখার জন্য, ঠিক আছে। আর আইডিয়াল ফান্ড যদি পড়ে থাকে, সে আইডিয়াল ফান্ডটা ফালতু পড়ে আছে, তাই ইন্টারেস্ট আমি দেবো কেন? হ্যাঁ, তাহলে তখন সেই ক্ষেত্রে ডিভিডেন্ড দেবে কেন? সেক্ষেত্রে মার্কেট থেকে শেয়ারটা থেকে তুলে নেয়। এরপরে দেখো কি আছে, বাইব্যাক রিকোয়েস্ট কি হয়, স্পেশাল রেজিস্ট্রেশন। বাইব্যাক কিন্তু স্পেশাল রেজিস্ট্রেশন দরকার হয়, একটা মনে রাখবে, বাইব্যাক স্পেশাল রেজিস্ট্রেশন দরকার হয়। বাইব্যাক কিন্তু 20% এর বেশি বাইব্যাক করা যায় না, ঠিক আছে। 25% বেশি বাইব্যাক করা যায় না।
এক নম্বর। 2 নম্বর হচ্ছে যদি এই যে স্পেশাল রেজুলেশন 20% যদি 10% বাইব্যাক করে তাহলে কিন্তু স্পেশাল রেজুলেশনে অর্ডিনারি রেজুলেশনে হয়ে যাবে। অর্ডিনারি রেজুলেশন হয়ে যাবে যদি 10% পর্যন্ত বাইব্যাক করে। আর যদি 10% বেশি হয়ে যায় কিন্তু স্পেশাল রেজুলেশন লাগবে। আর একবার বাইব্যাক করে হয়ে গেলে অন্তত 1 বছর সে আরো কোনো বাইব্যাক করতে পারবে না। ঠিক আছে, এটা হচ্ছে নিয়ম। আর বাইব্যাকের আরো নিয়ম আছে, সেগুলো পড়বে। ম্যাক্সিমাম বাইব্যাক লিমিট দেখো 20% পেড আপ ক্যাপিটাল আর ফ্রি রিজার্ভ। ম্যাক্সিমাম বাইব্যাক আগে এই মাত্র বললাম। ঠিক আছে, বাইব্যাক ক্যান বি মেড ফ্রম ফ্রি রিজার্ভ এন্ড সিকিউরিটি স্কিম। বাইব্যাক কোথা থেকে টাকাটা দেওয়া যায়? ফ্রি রিজার্ভ থেকে দেওয়া যাবে অর্থাৎ সিকিউরিটি স্কিম থেকে দেওয়া যাবে। ঠিক আছে, debt equity ratio after buyback should not exceed, এটা মনে রাখবে, very very important question. Debt equity ratio buyback should not be exceed 2:1. লাস্ট 5টা কোশ্চেন আছে আরো। ক্যাপিটাল রিডাকশন রিজার্ভ, এটা মনে রাখবে 2:1. ডেপ্ট ইকুইটি রেশিও অর্থাৎ ডেপ্ট ইকুইটি রেশিও অফ বাইব্যাক অর্থাৎ আমার লোন লং টার্ম হতে পারে, শর্ট টার্ম লং টার্ম যাই হোক না কেন, লোন 2 আর হচ্ছে সিকিউরিটি 1, মানে 1 টাকা 2 টাকা যদি আমার লোন থাকে 1 টাকা সিকিউরিটি আছে, এটা কিন্তু এটা এক্সিড করলে হবে না। ক্যাপিটাল রিজার্ভ রিজার্ভ অফ বাইব্যাক ইজ ক্রিয়েটেড ইকুয়াল টু, আমি আগেই বলে দিয়েছি, নমিনাল ভ্যালু অফ শেয়ারস বট ব্যাক। আমি যত টাকা শেয়ার বাইব্যাক করব, নমিনাল ভ্যালুটা, ফেস ভ্যালুটা, আমাকে তত টাকা কিন্তু শেয়ারের অ্যামাউন্ট পাঠাতে হবে। কোথা থেকে পাঠাতে হবে? ফার্স্ট হচ্ছে আমার সিকিউরিটি প্রিমিয়াম, ফার্স্ট হচ্ছে সিকিউরিটি প্রিমিয়াম থেকে পাঠাবো। সেকেন্ড হচ্ছে জেনারেল রিজার্ভ, তারপর হচ্ছে সেকেন্ড স্টেপ হচ্ছে আমি জেনারেল রিজার্ভ থেকে পাঠাবো। ঠিক আছে, জেনারেল রিজার্ভ ফ্রি রিজার্ভ। Shares bought back must be extinguished within 7 days. Extinguished within 7 days. Extinguish মানে বলো তো কি? আমি শেয়ারটা যে বাইব্যাক করলাম তার শেয়ারটাকে ক্যান্সেল করে দেবে, ক্যান্সেল করে দেবো, তার মানে ডিস্ট্রাকশন করে দেবো শেয়ারগুলোকে। এক্সটিংগুইশ ডিস্ট্রাকশন, শেয়ারগুলোকে নষ্ট করে দেবো কতদিনের মধ্যে? আমি একেবারে 7 দিনের মধ্যে ডিস্ট্রাকশন করে দেবো, রিইস্যু করা যাবে না ওটাকে দিয়ে। Buyback is not permitted if a company has defaulted in কি repayment of deposit debentures. ডিবেঞ্চার্স আর ডিপোজিটরদের টাকা ফেরত দেয়নি, সে বাইব্যাক করতে পারবে না। আর সিআরআরটা কি জন্য ক্রিয়েট করে? ক্রেডিটারদেরকে সন্তুষ্ট করার জন্য। দেখো নিজের টাকা আমাদেরকে টাকা দিচ্ছে না, অথচ সে বাইব্যাক করছে, মানে শেয়ার হোল্ডারদের টাকা ফেরত দিয়ে দিচ্ছে। রিটার্ন অফ বাইব্যাক মাস্ট বি ফিল্ড উইদিন কতদিন? 30 days। রিটার্ন মানে আরসির কাছে রিটার্ন দিতে হবে কতদিনের মধ্যে? 30 দিন। অর্থাৎ বাইব্যাক হয়ে গেছে তার 30 দিনের মধ্যে কোম্পানির যে আছে আরডি বা আরসি আছে, হ্যাঁ, আরসি কে জানাতে হবে কতদিনের মধ্যে? 30 দিনের মধ্যে। মাল্টিপল বাইব্যাক ক্যান বি ডান উইথ এ গ্যাপ অফ 1 year। আমি আগেই বলে দিয়েছিলাম 1 বছরের গ্যাপে করা যাবে, 1 বছর পরে করা যাবে, তার আগে করা যাবে না। ঠিক আছে, এই ছিল তোমার ছিল কোশ্চেন গুলো। তাহলে দেখো এখান থেকে এইগুলো টোটাল 2013 যে কোম্পানি অ্যাক্ট আছে সেই অনুসারে আমরা জিনিসগুলো করেছি, কোম্পানি যে অ্যাক্ট আছে সেই অনুসারে করেছি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই চ্যাপ্টারটা এমসিকিউটা শেষ হলো। ঠিক আছে, পরে পরে আমি আরো কিছু এমসিকিউ করাবো। আজকে ইচ্ছে ছিল অন্য কিছু করার, কিন্তু এই বইটাতে আমার সবকিছু রয়েছে, সবকিছু পাবে এইগুলোতে। আস্তে আস্তে বইটা ডেভেলপ করছি আমি। আজকে হয়ে গেল তোমার এই চ্যাপ্টারটা, কিন্তু আমার হয়ে গেল। ঠিক আছে, এই যে চ্যাপ্টারটা ছিল আমার 5 নম্বরটা এমসিকিউ, এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল, 1 নম্বরটা শেষ হয়ে গেছে। আগামীকাল চেষ্টা করবো কোম্পানি ফাইনাল অ্যাকাউন্টটা করাবো। হ্যাঁ, এইভাবে কিন্তু টোটাল চ্যাপ্টার গুলো থেকে আমি এমসিকিউ করাবো। শুধু তাই নয়, এখানে তোমার যে সিলেবাসটা আছে, মানে প্রিলিমসের জন্য যে সিলেবাসটা আছে, ঠিক আছে, প্রিলিমসের জন্য যে সিলেবাসটা আছে এখানে, অ্যাকাউন্টেন্সি, কস্টিং, এটা যেন অ্যাকাউন্টেন্সি নিয়ে শেষ করবো, কস্টিং এর সিলেবাসটা এখান থেকেই শেষ করবো, আর বিজনেস ম্যাথমেটিক্স সিলেবাসটাই চেষ্টা করবো এখান থেকে করা। ঠিক আছে, টোটাল এই সিলেবাস আমি শেষ করবো, আর এগুলো তো আমরা করবোই। ধৈর্য ধরে থাকো, এগুলো টোটাল কমপ্লিট হবে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আবার আগামীকাল আসবো। ওকে, বাই, গুড নাইট। আর যাদেরকে বলছি তোমরা শেয়ার, এইটাকে ইয়ে করতে, সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ নোটিফিকেশন পাওয়াটা খুব দরকার। এটা কন্টিনিউস চলবে এইগুলো, ট্রেনিং গুলো। ওকে।